হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, RMS স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের ব্যাকরণ সমাস নিয়ে। যে সমাস থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে, এই সমাস নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওর মধ্যে তোমাদের যে পর্ষদ থেকে মডেল কোয়েশ্চেন পেপার বুকটা দিয়েছে, সেই মডেল কোয়েশ্চেন পেপার বুকের যে সমাসের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলোও থাকবে এর মধ্যে। আবার কিছু আমার যে সাজেশন সেগুলো এখানে থাকবে। ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। দেখো তোমরা সংস্কৃত ব্যাকরণ সমাস, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন কি বলছে, যে সমাস কথার অর্থ কী, সমাস শব্দের বোধুৎপত্তি কী। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ, এবং সমাস শব্দের বোধুৎপত্তি হলো সম, অস ধাতু এবং ঘ প্রত্যয়। তারপরে প্রশ্ন দেখো, সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য কী। সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য হলো, প্রথম পার্থক্যটা দেখো, যে দুই বর্ণ পরস্পর সন্নিহিত হলে উভয়ের মিলন ঘটে, এই মিলনকে সন্ধি বলা হয়। অন্যদিকে পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা বহু পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয়। দ্বিতীয় পার্থক্যটা দেখো, যে দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে, এক্ষেত্রে বিভক্তি বা শব্দ লোপ পায় না। অপরদিকে সমাস দ্বিপদী হয়, এক্ষেত্রে বিভক্তি বা শব্দ লোপ পায়। তারপরে প্রশ্ন দেখো, সমাস কখন হয়। মূলত যখন একাধিক পদের মধ্যে অর্থগত সংহতি থাকে এবং তারা একত্রে মিলিত হয়ে একপদীকরণ হয়, তখন সমাস হয়। তারপরে প্রশ্ন দেখো, সমস্ত পদ কাকে বলে। সমাস করার পর যে নতুন পদটি গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। যেমন বনে চরতি ইতি, বনে চর। এখানে বনে চর হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তারপরে দেখো, সমস্যমান পদ কাকে বলে। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। রাজ্ঞপুত্র, রাজপুত্র, এখানে রাজ্ঞপুত্র হবে যে সমস্যমান পদ। তারপরে দেখো, বিয়োগ্র বাক্য বা ব্যাস বাক্য কি। সমাসের বাক্যকে বলা হয় ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। যে সকল শব্দ বা পদ সমষ্টি মিলে এক পদে পরিণত হয়, সেই শব্দ বা পদ সমষ্টিকে ব্যাকরণে বিয়োগ্র বাক্য বা ব্যাস বাক্য নামে পরিচিত। যেমন উদাহরণ হিসেবে দেখো, মাতাচ পিতাচ পিতরই, এখানে মাতাচ পিতাচ হচ্ছে ব্যাস বাক্য। তারপরে প্রশ্ন দেখো, পাণিনীয় সম্প্রদায়ের মতে সমাস কত প্রকার। পাণিনীয় সম্প্রদায়ের মতে সমাস 4 প্রকার, যথা অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস। তারপরে প্রশ্ন দেখো, যে কর্মধারয় সমাস কাকে বলে। উত্তরটা দেখে নাও, যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদ দুটি একই আধার অর্থাৎ সমানাধিকরণ বিশিষ্ট হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন উদাহরণ হিসাবে দেবে, যে নীলত উৎপলম সমান নীলোৎপলম। তারপরে প্রশ্ন দেখো, যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। কৃতাকৃতম, এটা উত্তরটা দেখে নাও কী হবে, কৃতঞ্চ তৎ কৃতঞ্চ, কৃতাকৃতম, এটা হচ্ছে কর্মধারয় সমাস হবে। তারপরে দেখো, যে নীলম উৎপলম, এক্ষেত্রে কোন সমাস হবে। নীলম উৎপলম সমান নীলোৎপলম, অর্থাৎ কর্মধারয় সমাস হবে। তারপরে প্রশ্ন দেখো, একটি বর্ণবাচক পদের সঙ্গে আরেকটি বর্ণবাচক পদের কোন সমাস হয়। একটি বর্ণবাচক পদের সঙ্গে আরেকটি বর্ণবাচক পদের সাধারণ কর্মধারয় সমাস হয়, যা মূলত বিশেষ্য পদের বিশেষণ হিসাবে কাজ করে। যেমন নীল যে অম্বর, নীলাম্বর। তারপরে প্রশ্ন দেখো, যে কর্মধারয় সমাস কয় প্রকার ও কী কী। কর্মধারয় সমাস 3 প্রকার, যথা সাধারণ কর্মধারয় সমাস, তুলনামূলক কর্মধারয় সমাস আর মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তারপরে প্রশ্ন দেখো, যে দ্বিগু সমাস কাকে বলে। যে কর্মধারয় সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকে তাকে দ্বিগু সমাস বলে। উদাহরণ হিসেবে দেখো, যে পঞ্চনাং বটানাম সমাহার পঞ্চবটি। তারপরে প্রশ্ন দেখো, যে
সমাহার বোঝালে দ্বিগু সমাসে কোন লিঙ্গ হয়? তাহলে সমাহার বা সমষ্টি বোঝালে দ্বিগু সমাসে সাধারণত ক্লীব লিঙ্গ হয়। সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হিসেবে পরিগণিত হয়, যেমন পঞ্চনাম বটনাম সমাহার পঞ্চবটি। তারপরে দেখো যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। পঞ্চনাং বটনাং সমাহার, এটা হবে পঞ্চবটি, এটা দ্বিগু সমাস হবে। তারপরে দেখো ত্রয়ানাং লোকানাং সমাহার ত্রিলোকি, এটাও দ্বিগু সমাস। তারপরে প্রশ্ন দেখো যে দ্বন্দ্ব সমাসের প্রয়োগ কখন হয়? দ্বন্দ্ব সমাসের প্রয়োগ মূলত তখনই হয় যখন সমসমান পদগুলোর অর্থাৎ পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ সমান প্রাধান্য থাকে এবং তাদের মাঝে চ অব্যয় থাকে। এটি সাধারণত মিলনার্থক, বিপরীতার্থক এবং সমার্থক বা একজাতীয় দুটি পদের সংযোগ ঘটিয়ে একটি নতুন পদ তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে প্রশ্ন দেখো যে দ্বন্দ্ব সমাসে চ শব্দের অর্থ কী কী? দ্বন্দ্ব সমাসে চয়ের চারটি অর্থ পাওয়া যায়, যথা সমুচ্চয়, অন্যচ্চয়, বলছে ইতরেতর যোগ ও দ্বন্দ্ব। তারপরে দেখো ধব খদেরীয় শব্দে কোন সমাস হয়েছে এবং ব্যাস বাক্য সহ নির্ণয় করো। বলছে ধবশ্চ, বলছে ক্ষদ্রিয়শ্চ এবং ধব ক্ষদ্রিয়, এখানে নিত্য সমাস। ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। দ্বন্দ্ব হবে এটা। ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ হলো অগ্নিশ্চ বায়ুশ্চ, অগ্নিবায়ু। তারপরে হরিশ্চ হরশ্চ, হরিহরই। তারপরে দেখো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। মাতা পুত্রী, মাতাচ পুত্রশ্চ, মাতা পুত্রী, দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো যে বহুব্রীহি সমাস কাকে বলে? সমসমান পদগুলির অর্থ না বুঝিয়ে অন্য পদের অর্থ প্রধান হলে সেই সমাসকে বহুব্রীহি সমাস বলে, যথা প্রীতম অম্বরম যস্য স পীতম্বরম, পীতাম্বর। তারপরে দেখো যে শেষ বহুব্রীহি এটি কোন জাতীয় সূত্র এবং শেষ শব্দের অর্থ কী? উত্তরে দেখে নাও তোমরা। তারপর দেখো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। গন্তুকাম, গন্তুং কাম যস্য স সমান গন্তুকাম, এটা বহুব্রীহি সমাস। তারপর দেখো ক্ষণে জন্ম যস্য স, সমাসবদ্ধ পদটি কি এবং কোন সমাস হয়েছে? ক্ষণে জন্ম যস্য স, এটা হচ্ছে ক্ষণজন্ম, এটা হচ্ছে ব্যতিকরণ বহুব্রীহি সমাস, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। তারপর ব্যাধিকরণ বহুব্রীহি সমাস কি? উদাহরণ দাও। যে বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয় তাকে বলছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। উদাহরণ হিসেবে দেবে তোমরা বিনা পানু যস্য সা, অর্থাৎ বিনা পানি। এরপরে দেখো যে অতিরিক্ত প্রশ্ন তোমাদের দেওয়া আছে, এগুলো তোমরা করবে। সমাস কাকে বলে উদাহরণ দাও। তারপরে সমাসবদ্ধ পদের অপর নাম কি? উদাহরণ দাও। তারপরে কিং ক্ষেপে উদাহরণ সহ অর্থ লেখো। তারপর দ্বন্দ্ব সমাস কাকে বলে উদাহরণ দাও। দ্বন্দ্ব সমাসের দুটি বৈশিষ্ট্য লেখো। সমাহার দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। এই প্রশ্নগুলো তোমরা এক্সট্রা দেওয়া আছে, এগুলো ভালো করে পড়বে। আর বাদ বাকি যেগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা ভালো করে পড়বে, তাহলে এর মধ্যেই তোমরা কমন পাবে সব কিছুই সমাজ থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।